আজকে আমরা আলোচনা করব ফিলোজফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের কোশ্চেন অ্যান্সার সেশনের সেকেন্ড ক্লাস। অর্থাৎ আমরা আগের ক্লাসে ফিলোজফিক্যাল ফাউন্ডেশনস অফ এডুকেশনের সাব ইউনিট এ নিয়ে আলোচনা করেছি। সাব ইউনিট এ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 20টা প্রশ্ন উত্তর আলোচনা করেছি এবং এক্সপ্লেনেশন সহ সেগুলো দেখেছি। সেই ক্লাস বা সেই ভিডিও যারা দেখোনি ডেসক্রিপশানের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আজকে আমরা সাব ইউনিট বি থেকে কোশ্চেন অ্যান্সার অ্যানালাইসিস করব। তার আগে বলে রাখি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে দেবে, তারপর উত্তর দেখবে। এর কারণ হলো, তোমরা যদি কমেন্ট বক্সে উত্তরগুলো দাও তাহলে তোমাদের সেই উত্তরগুলো অনেক দিন মনে থাকবে। তোমরা শুধুমাত্র শুনলে তারপর চলে গেলে তাহলে তোমাদের নাও মনে থাকতে পারে, তোমরা ভুলে যেতে পারো। তোমরা ভুল হোক ঠিক হোক অ্যান্সারগুলো কমেন্ট বক্সে দেবে, তারপর উত্তর দেখবে। সাব ইউনিট বিতে রয়েছে ফিলোজফিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল বেসিস অফ কারিকুলাম, প্রিন্সিপালস অফ কারিকুলাম কনস্ট্রাকশন, এভালুয়েশন অফ মাধ্যমিক অ্যান্ড এইচএস কারিকুলাম অফ WB ইন দ্য লাইট অফ প্রিন্সিপালস, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিন। তো এখান থেকে আজকের কোশ্চেন অ্যান্সার শুরু করব। এছাড়াও তোমরা যদি অন্য কোনো ইউনিটের কোশ্চেন অ্যান্সার চাও বা এক্সপ্লেনেশন চাও বা থিওরিটিক্যাল ক্লাস চাও, তোমরা কমেন্ট করে জানাও। যেই বিষয়ের উপর সব থেকে বেশি কমেন্ট আসবে আমি সেই বিষয়ে নিশ্চয়ই ক্লাস করাবো। চলো শুরু করা যাক। সবাইকে এডুইডানি স্বাগত জানাই, নমস্কার। প্রথম প্রশ্ন, পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি অনুযায়ী কোন দর্শনটি শিক্ষার্থীদের মধ্যে শাশ্বত সত্য বা ইটার্নাল ট্রুথস এবং অপরিবর্তনীয় মূল্যবোধ বা আনচেঞ্জিং ভ্যালুজ বিকাশের উপর সব থেকে বেশি জোর দেয়? প্রয়োগবাদ, নাকি প্রকৃতিবাদ, নাকি ভাববাদ, নাকি অস্তিত্ববাদ? প্র্যাগমাটিজম, নাকি ন্যাচারালিজম, নাকি আইডিয়ালিজম, নাকি এক্সিস্টেন্সিয়ালিজম? তোমরা কমেন্টে উত্তর জানাও, তারপর আমরা উত্তর দেখব। সঠিক উত্তর ভাববাদ। কারণ ভাববাদীরা বিশ্বাস করেন যে শিক্ষার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীর মধ্যে শাশ্বত আধ্যাত্মিক মূল্যবোধ ও সত্যের উপলব্ধি ঘটানো। তাই তাদের পাঠ্যক্রমে এমন বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয় যা এই ধরনের মূল্যবোধ গঠনে সহায়তা করে। পরের প্রশ্ন, পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি বা সাইকোলজিক্যাল বেসিস অফ কারিকুলাম অনুসারে প্রয়োগ পদ্ধতি বা প্রজেক্ট মেথড এর মূল ভিত্তি কী? উদ্দীপক প্রতিক্রিয়া তত্ত্ব, জ্ঞানীয় বিকাশ তত্ত্ব, সক্রিয়তার নীতি, নাকি সামাজিক চুক্তি তত্ত্ব? অর্থাৎ স্টিমুলাস রেসপন্স থিওরি, নাকি কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, নাকি প্রিন্সিপাল অফ অ্যাক্টিভিটি, নাকি সোশ্যাল কনস্ট্রাক্ট থিওরি? কমেন্টে উত্তর জানাও, তারপর আমরা উত্তর দেখব। আমরা উত্তর দেখে নিই। উত্তর হলো সক্রিয়তার নীতি বা প্রিন্সিপাল অফ অ্যাক্টিভিটি। কারণ তোমরা জানো জন ডিউই এবং কিলপ্যাট্রিকের প্রয়োগবাদী দর্শন এবং মনস্তত্ত্বের উপর ভিত্তি করে এই পদ্ধতি গড়ে উঠেছে, তাই এটাই উত্তর হবে। এখানে শিক্ষার্থীরা হাতে কলমে কাজের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে এবং সমস্যার সমাধান করতে শেখে। পরবর্তী প্রশ্ন, পাঠ্যক্রমের নমনীয়তার নীতি বা প্রিন্সিপাল অফ ফ্লেক্সিবিলিটি অফ কারিকুলাম বলতে কী বোঝানো হয়? পাঠ্যক্রমকে ঘন ঘন পরিবর্তন করা, শিক্ষার্থীর বয়স ও ক্ষমতা অনুযায়ী পাঠ্যক্রম পরিবর্তন করা, পাঠ্যক্রমকে সামাজিক ও স্থানীয় চাহিদা অনুযায়ী অভিযোজিত করা, নাকি ওপরের বি ও সি উভয়ই? অর্থাৎ শিক্ষার্থীর বয়স ও ক্ষমতা অনুযায়ী পাঠ্যক্রম পরিবর্তন করা এবং পাঠ্যক্রমকে সামাজিক ও স্থানীয় চাহিদা অনুযায়ী অভিযোজিত করা, নাকি অপশন এ পাঠ্যক্রমকে ঘন ঘন পরিবর্তন? উত্তর আমরা দেখে নিই। সঠিক উত্তর ওপরের বি এবং সি উভয়ই, অর্থাৎ শিক্ষার্থীর বয়স ও ক্ষমতা অনুযায়ী পাঠ্যক্রম পরিবর্তন করা এটাও ঠিক, আবার পাঠ্যক্রমকে সামাজিক ও স্থানীয় চাহিদা অনুযায়ী অভিযোজিত করা এটাও ঠিক। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এর নবম ও দশম শ্রেণীর মূল্যায়ন পদ্ধতিতে সৃজনশীল লিখন বা ক্রিয়েটিভ রাইটিং কোন ধরনের মূল্যায়নের অংশ? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের নবম ও দশম শ্রেণীর মূল্যায়ন পদ্ধতিতে সৃজনশীল লিখন কোন ধরনের মূল্যায়নের অংশ? সামগ্রিক মূল্যায়ন বা সামেটিভ এভালুয়েশন,
অভ্যন্তরীণ গঠনমূলক মূল্যায়ন বা ইন্টারনাল ফর্মেটিভ এভালুয়েশন, নিরবিচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়ন বা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ এভালুয়েশন, বাহ্যিক মূল্যায়ন বা এক্সটার্নাল এভালুয়েশন। হুইচ ওয়ান ইজ কারেক্ট? আমরা এর উত্তর দেখে নিই। সঠিক উত্তর অভ্যন্তরীণ গঠনমূলক মূল্যায়ন বা ইন্টারনাল ফর্মেটিভ এভালুয়েশন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পাঠ্যক্রমে সমাজভিত্তিক পাঠ্যক্রম ধারণার প্রতিফলন দেখা যায় কোন নীতির মাধ্যমে? পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা WBCHSE এর পাঠ্যক্রমে সমাজভিত্তিক পাঠ্যক্রম বা কমিউনিটি বেসড কারিকুলাম ধারণার প্রতিফলন দেখা যায় কোন নীতির মাধ্যমে? কর্মমুখী শিক্ষার নীতি, নাকি বা প্রিন্সিপাল অফ ওয়ার্ক ওরিয়েন্টেড এডুকেশন, সার্বিক বিকাশের নীতি বা প্রিন্সিপাল অফ হলিস্টিক ডেভেলপমেন্ট, জীবনের সঙ্গে সংযুক্তির নীতি বা প্রিন্সিপাল অফ লিঙ্কিং উইথ লাইফ, অথবা ওপরের সবগুলোই? কোনটা সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হলো উপরের সবগুলোই, অর্থাৎ কর্মমুখী শিক্ষার নীতি, প্রিন্সিপাল অফ ওয়ার্ক ওরিয়েন্টেড এডুকেশন, সার্বিক বিকাশের নীতি, প্রিন্সিপাল অফ হলিস্টিক ডেভেলপমেন্ট, জীবনের সঙ্গে সংযুক্তির নীতি বা প্রিন্সিপাল অফ লিঙ্কিং উইথ লাইফ, এর প্রত্যেকটাই ঠিক হবে। পরবর্তী প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলী বা কো কারিকুলার অ্যাক্টিভিটিজের মূল উদ্দেশ্য কী? শ্রেণীকক্ষের পড়াশোনার চাপ কমানো, শিক্ষার্থীদের পড়াশোনার বাইরে আনন্দ দেওয়া, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দক্ষতা বিকশিত করা, নাকি স্কুলের নিয়ম শৃঙ্খলা বজায় রাখা? এর সঠিক উত্তর শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দক্ষতা বিকশিত করা। কারণ তোমরা প্রত্যেকেই জানো সহপাঠক্রমিক কার্যাবলী যেমন বিতর্ক প্রতিযোগিতা, ক্রীড়া বা সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো কি করে? শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা, নেতৃত্ব গুণ ও সামাজিক মিথস্ক্রিয়ার দক্ষতা বিকাশে সহায়তা করে। পরবর্তী প্রশ্ন, রুশোর মতে স্বাভাবিক শৃঙ্খলা বলতে কি বোঝানো হয়? শিক্ষক কর্তৃক প্রদত্ত নিয়মাবলী, সমাজ কর্তৃক আরোপিত নিয়মকানুন, কাজের পরিণতির মাধ্যমে অর্জিত শৃঙ্খলা, নৈতিক শিক্ষকের মাধ্যমে অর্জিত শৃঙ্খলা? কোনটা ঠিক? উত্তর আমরা দেখে নিই। এর উত্তর হলো কাজের পরিণতির মাধ্যমে অর্জিত শৃঙ্খলা। কারণ রুশো একজন প্রকৃতিবাদী সমর্থক। তিনি প্রকৃতির মধ্যে শিশুকে শিক্ষা দেওয়ার কথা বলেছেন। প্রকৃতির মধ্যে শিশু নিজে অ্যাক্টিভিটি করতে করতে শিখবে, কাজের মধ্য দিয়েই, কাজের রেজাল্টের মধ্য দিয়েই সে শৃঙ্খলা অর্জন করবে। পরবর্তী প্রশ্ন, পাঠ্যক্রমের কোন নীতিটি আধুনিক শিক্ষায় আন্তঃবিষয়ক শিক্ষা বা ইন্টারডিসিপ্লিনারি এডুকেশনের ধারণা তৈরিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে? পাঠ্যক্রমের কোন নীতিটি আধুনিক শিক্ষায় আন্তঃবিষয়ক শিক্ষা বা ইন্টারডিসিপ্লিনারি এডুকেশনের ধারণা তৈরিতে সবথেকে বেশি প্রভাব ফেলেছে? কোন নীতিটি? এর উত্তর আমরা দেখে নিই, সহসম্পর্কের নীতি বা প্রিন্সিপাল অফ কোরিলেশন। কারণ সহসম্পর্কের নীতি অনুযায়ী বিভিন্ন বিষয়কে আলাদাভাবে না শিখিয়ে সেগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে শেখানো উচিত। এই নীতিই আধুনিক শিক্ষার আন্তঃবিষয়ক দৃষ্টিভঙ্গির জন্ম দিয়েছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম মূল্যায়নের ক্ষেত্রে সামাজিক, মানবিক এবং রাজনৈতিক পরিবর্তনের প্রভাবকে সবথেকে বেশি কিভাবে বিবেচনা করা যাবে? পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম মূল্যায়নের ক্ষেত্রে সামাজিক, মানবিক এবং রাজনৈতিক পরিবর্তনের প্রভাবকে সবথেকে বেশি কিভাবে বিবেচনা করা যাবে? পাঠ্যক্রমের বিষয়বস্তু ঘন ঘন পরিবর্তন করার মাধ্যমে, নতুন নতুন সহপাঠক্রমিক কার্যাবলীর অন্তর্ভুক্ত করার মাধ্যমে, শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা এবং আলোচনার সুযোগ তৈরি করার মাধ্যমে, নাকি ওপরের কোনোটিই না? কোনটা হবে সঠিক উত্তর?
সঠিক উত্তর হলো শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা এবং আলোচনার সুযোগ তৈরি করার মাধ্যমে। কারণ আধুনিক পাঠ্যক্রম শুধুমাত্র তথ্য সরবরাহ করে না, বরং শিক্ষার্থীদের সামাজিক, মানবিক এবং রাজনৈতিক পরিবর্তনের কারণ ও প্রভাব বিশ্লেষণ করার ক্ষমতা রাখে। উচ্চ মাধ্যমিক স্তরে এই ধরনের প্রশ্ন ও আলোচনার সুযোগ তৈরি করা হয়, তবেই কিন্তু তাদের মধ্যে এই ধরনের ক্ষমতাগুলো গড়ে উঠবে। পরবর্তী প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলী বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস এবং পাঠ্যক্রম বা কারিকুলামের মধ্যে প্রধান পার্থক্য কী? অপশান এ, সহপাঠক্রমিক কার্যাবলী শ্রেণীকক্ষের বাইরে অনুষ্ঠিত হয় কিন্তু পাঠ্যক্রম শ্রেণীকক্ষের ভেতরে। অপশান বি, সহপাঠক্রমিক কার্যাবলী ঐচ্ছিক কিন্তু পাঠ্যক্রম বাধ্যতামূলক। অপশান সি, সহপাঠক্রমিক কার্যাবলী শিশুর সার্বিক বিকাশে সাহায্য করে কিন্তু পাঠ্যক্রম শুধুমাত্র বৌদ্ধিক বিকাশে সাহায্য করে। অপশান ডি, সহপাঠক্রমিক কার্যাবলী পাঠ্যক্রমকে পরিপূরক করে কিন্তু পাঠ্যক্রম স্বাধীন। কোনটা হবে সঠিক উত্তর? সহপাঠক্রমিক কার্যাবলী আর পাঠ্যক্রমের মধ্যে প্রধান পার্থক্য জানতে চাওয়া হয়েছে, কি হবে? অপশানগুলো ভালো করে দেখো এবং কমেন্টে উত্তর জানাও। এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসবে। তোমরা কিন্তু এখান থেকে প্রশ্ন পেতে পারো বা এই ধরনের প্রশ্ন পেতে পারো, যেগুলো তোমাদের পরীক্ষায় মার্কস ক্যারি করতে যথেষ্ট হেল্প করবে তোমরা যদি এগুলো কনসিয়াসলি, অ্যাক্টিভলি ভালো করে করো। সঠিক উত্তর, সহপাঠক্রমিক কার্যাবলী পাঠ্যক্রমকে পরিপূরক করে কিন্তু পাঠ্যক্রম স্বাধীন। এটাই হবে সঠিক উত্তর, কারণ সহপাঠক্রমিক কার্যাবলী পাঠ্যক্রমের বাইরে নয়, এটি পাঠ্যক্রমের অভ্যন্তরীণ বিষয়, পাঠ্যক্রমেরই একটি অবিচ্ছেদ্য অংশ, তাই পাঠ্যক্রমের লক্ষ্য পূরণে এটি সহায়তা করবে। পরবর্তী প্রশ্ন, পাঠ্যক্রমের কোন নীতিটি শিক্ষার্থীদেরকে জীবনের জন্য প্রস্তুত করার পরিবর্তে জীবনযাপন করার উপর জোর দেয়? পাঠ্যক্রমের কোন নীতিটি শিক্ষার্থীদেরকে জীবনের জন্য প্রস্তুত বা প্রিপারেশন ফর লাইফ করার পরিবর্তে জীবনযাপন করার উপর জোর দেয়? উপযোগিতার নীতি বা প্রিন্সিপাল অফ ইউটিলিটি, প্রগতিশীলতার নীতি বা প্রিন্সিপাল অফ প্রোগ্রেসিভনেস, অভিজ্ঞতার নীতি বা প্রিন্সিপাল অফ এক্সপিরিয়েন্স, শিশুকেন্দ্রিকতার নীতি বা প্রিন্সিপাল অফ চাইল্ড সেন্টার্ডনেস? কোনটা ঠিক? সঠিক উত্তর, প্রগতিশীলতার নীতি বা প্রিন্সিপাল অফ প্রোগ্রেসিভনেস। কারণ প্রগতিশীল পাঠ্যক্রমের অন্যতম প্রধান ভিত্তি হলো জন ডিউয়ের উক্তি। এই উক্তিটা মনে রাখবে, এটা জন ডিউয়ের উক্তি, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। এডুকেশন ইজ নট আ প্রিপারেশন ফর লাইফ, ইট ইজ লাইফ ইটসেলফ। এটি শেখার প্রক্রিয়াকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে। পরবর্তী প্রশ্ন, ওপেন বুক এভালুয়েশনের মূল লক্ষ্য কি? শিক্ষার্থীদের বই থেকে বিষয়বস্তু খোঁজার ধারণা দেওয়ার জন্য, মানে বই থেকে কিভাবে বিষয়বস্তু খুঁজতে হয় সেই ধারণা দেওয়ার জন্য, নাকি শিক্ষার্থীদের মুখস্থ করার প্রবণতা কমাতে এবং সমালোচনামূলক চিন্তাভাবনা বাড়াতে, নাকি শিক্ষার্থীদের মূল্যায়ন প্রক্রিয়ার বোঝা কমানোর জন্য, নাকি শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজকে উৎসাহিত করার জন্য? ওপেন বুক এভালুয়েশনের প্রাইমারি এম কি? কারেক্ট অ্যান্সার, শিক্ষার্থীদের মুখস্থ করার প্রবণতা কমাতে এবং সমালোচনামূলক চিন্তাভাবনা বাড়াতে ওপেন বুক সিস্টেম ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, পাঠ্যক্রমে অস্তিত্ববাদের বা এক্সিস্টেন্সিয়ালিজমের মূল প্রভাব কি? সামাজিক ঐক্য ও মূল্যবোধের ওপর জোর দেওয়া, শিক্ষকের সর্বোচ্চ কর্তৃত্ব, শিক্ষার্থীর ব্যক্তিগত স্বাধীনতা ও আত্ম আবিষ্কারের ওপর জোর দেওয়া, শাশ্বত জ্ঞান ও সত্যের ওপর জোর দেওয়া? কোনটা পাঠ্যক্রমে অস্তিত্ববাদের মূল প্রভাব? সঠিক উত্তর হলো শিক্ষার্থীর ব্যক্তিগত স্বাধীনতা ও আত্ম আবিষ্কারের উপর জোর দেওয়া। অস্তিত্ববাদ অনুযায়ী প্রতিটি মানুষ স্বাধীন এবং তাদের নিজেদের অস্তিত্ব ও মূল্যবোধ তৈরির জন্য দায়ী। তাই পাঠ্যক্রম এমন হওয়া উচিত যা শিক্ষার্থীদেরকে নিজের পছন্দ এবং সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে নিজেদের পথ খুঁজে বের করতে সাহায্য করবে।
পরবর্তী প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলী বা কো কারিকুলার অ্যাক্টিভিটি শিক্ষার্থীদের মধ্যে কোন ধরনের শৃঙ্খলা গঠনে সবথেকে বেশি কার্যকর? সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীদের মধ্যে কোন ধরনের শৃঙ্খলা গড়ে তোলে? বাহ্যিক বা নিয়ন্ত্রিত শৃঙ্খলা, নাকি আভ্যন্তরীণ বা আত্মশৃঙ্খলা, নাকি সমাজ আশ্রিত শৃঙ্খলা, নাকি ওপরের কোনোটিই নয়? সঠিক উত্তর কি বলো? সঠিক উত্তর আভ্যন্তরীণ বা আত্মশৃঙ্খলা, ইন্টারনাল অর সেলফ ডিসিপ্লিন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম মূল্যায়নের ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন বা সিসিই এর প্রধান উদ্দেশ্য কি? কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশনের প্রধান উদ্দেশ্য পরীক্ষার ফলাফল উন্নত করা, শিক্ষণ প্রক্রিয়াকে আরও সহজ ও আনন্দদায়ক করা, শিক্ষার্থীর শিক্ষাগত এবং সহশিক্ষাগত উভয় দিকের মূল্যায়ন করা, নাকি উপরের বি এবং সি উভয়ই? কোনটা হবে? পরীক্ষার ফলাফলকে উন্নত করার জন্য, নাকি শিক্ষণ প্রক্রিয়াকে আরও সহজ ও আনন্দদায়ক করার জন্য, নাকি শিক্ষার্থীর শিক্ষাগত এবং সহশিক্ষাগত উভয় দিকের মূল্যায়ন করা, নাকি দুটোই, বি এবং সি দুটোই? কোনটা হবে সঠিক উত্তর? কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হলো ওপরের দুটোই, বি এবং সি। বি এবং সি কি ছিল? শিক্ষণ প্রক্রিয়াকে আরও সহজ ও আনন্দদায়ক করা এবং শিক্ষার্থীর শিক্ষাগত এবং সহশিক্ষাগত উভয় দিকের মূল্যায়ন করা। পরবর্তী প্রশ্ন, পাঠ্যক্রমের কোন নীতিটি আধুনিক সমাজের পরিবর্তিত চাহিদা এবং প্রযুক্তিগত অগ্রগতিকে সবথেকে ভালোভাবে প্রতিফলিত করে? পাঠ্যক্রমের কোন নীতিটি আধুনিক সমাজের পরিবর্তিত চাহিদা এবং প্রযুক্তিগত অগ্রগতিকে সবথেকে ভালোভাবে প্রতিফলিত করে? অর্থাৎ পাঠ্যক্রমের কোন নীতি যে সমাজ কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে, অগ্রগতির দিকে যাচ্ছে, সেই বিষয়কে প্রস্ফুটিত করে বা প্রতিফলিত করে? সংরক্ষণের নীতি বা প্রিন্সিপাল অফ কনজারভেশন, নাকি নমনীয়তার নীতি প্রিন্সিপাল অফ ফ্লেক্সিবিলিটি, নাকি দূরদর্শিতার নীতি প্রিন্সিপাল অফ ফরওয়ার্ড লুকিং, নাকি ব্যক্তি বৈষম্যের নীতি প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স? কোনটা ঠিক? কমেন্ট করে জানাও, তারপর উত্তর দেখো। সঠিক উত্তর দূরদর্শিতার নীতি বা প্রিন্সিপাল অফ ফরওয়ার্ড লুকিং। দূরদর্শিতার নীতি অনুযায়ী বা প্রিন্সিপাল অফ ফরওয়ার্ড লুকিং অনুযায়ী পাঠ্যক্রম এমন হওয়া উচিত যা শুধুমাত্র বর্তমানের চাহিদা পূরণ করে না, বরং ভবিষ্যতে উদ্ভূত হতে পারে এমন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করে। পরবর্তী প্রশ্ন, রুশো এবং জন ডিউয়ের স্বাধীনতা সংক্রান্ত ধারণার মধ্যে সবথেকে সূক্ষ্ম পার্থক্য কি? রুশো এবং জন ডিউই দুজনেই ফ্রিডম বা স্বাধীনতার ধারণা প্রোভাইড করেছেন। এই দুজনের যে স্বাধীনতার ধারণা, তাদের মধ্যে পার্থক্য কি? রুশোর স্বাধীনতা হলো প্রকৃতিতে অবাধ বিচরণ, কিন্তু ডিউয়ের স্বাধীনতা হলো সামাজিক দায়িত্ব পালনের ক্ষমতা। নাকি রুশো এবং ডিউই উভয়ের কাছেই স্বাধীনতা ধারণাটি অভিন্ন? রুশোর স্বাধীনতা হলো ব্যক্তির সম্পূর্ণ আত্মনিয়ন্ত্রণ, কিন্তু ডিউয়ের স্বাধীনতা হলো সামাজিক নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত। নাকি রুশো স্বাধীনতাকে শিক্ষার পূর্ব শর্ত হিসেবে দেখেন, কিন্তু ডিউই স্বাধীনতাকে শিক্ষার ফলাফল হিসেবে দেখেন? কোনটা ঠিক? জানাও। রুশোর স্বাধীনতা হলো প্রকৃতিতে অবাধ বিচরণ, কিন্তু ডিউয়ের স্বাধীনতা হলো সামাজিক দায়িত্ব পালনের ক্ষমতা, এটা? নাকি রুশো এবং ডিউই উভয়ের কাছেই স্বাধীনতার ধারণার কোনো পার্থক্য নেই? নাকি অপশন সি, রুশোর স্বাধীনতা হলো ব্যক্তির সম্পূর্ণ আত্মনিয়ন্ত্রণ, কিন্তু ডিউয়ের স্বাধীনতা হলো সামাজিক নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত? নাকি রুশো স্বাধীনতাকে শিক্ষার পূর্ব শর্ত হিসেবে দেখেন, কিন্তু ডিউই স্বাধীনতাকে শিক্ষার ফলাফল হিসেবে দেখেন? সঠিক উত্তর আমরা দেখে নেব। সঠিক উত্তর হলো রুশোর স্বাধীনতা হলো প্রকৃতিতে অবাধ বিচরণ, কিন্তু ডিউয়ের স্বাধীনতা হলো সামাজিক দায়িত্ব পালনের ক্ষমতা। রুশো প্রকৃতিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, তাই তার কাছে স্বাধীনতা হলো প্রকৃতির নিয়মে অবাধে বেড়ে ওঠা। অন্যদিকে ডিউই প্রয়োগবাদী, যিনি সমাজকে গুরুত্ব দিয়েছেন, তার কাছে স্বাধীনতা মানে নিজের পছন্দ ও সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি
সমাজের প্রতি দায়িত্বশীল হওয়া। তাই অপশন এ সঠিক উত্তর। গণতন্ত্রের জন্য শিক্ষা বা এডুকেশন ফর ডেমোক্রেসি এই আদর্শটি কোন দার্শনিক ভিত্তির সাথে সম্পর্কিত? ভাববাদ বা আইডিয়ালিজম, নাকি প্রয়োগবাদ বা প্র্যাগমাটিজম, নাকি প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম, নাকি বাস্তববাদ বা রিয়ালিজম? কোনটা ঠিক? সঠিক উত্তর হলো প্রয়োগবাদ বা প্র্যাগমাটিজম। প্রয়োগবাদের অন্যতম প্রধান প্রবক্তা জন ডিউই বিশ্বাস করতেন যে শিক্ষা এমন হওয়া উচিত যা শিক্ষার্থীদেরকে গণতান্ত্রিক সমাজের সক্রিয় ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে। তাই গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে প্রয়োগবাদী পাঠ্যক্রমকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়গুলিকে গুরুত্ব দেওয়ার মূল মনস্তাত্ত্বিক ভিত্তিকে? পশ্চিমবঙ্গ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান এবং প্রযুক্তির বিষয়গুলোকে যে গুরুত্ব দেওয়া হয় তার পেছনে কোন মনস্তাত্ত্বিক ধারণা কাজ করে? অনুকরণ তত্ত্ব বা ইমিটেশন থিওরি, নাকি জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব বা থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, নাকি আচরণবাদ বা বিহেভিয়ারিজম, নাকি গঠনবাদ বা কনস্ট্রাকটিভিজম? কোনটা ঠিক? জানাও কমেন্ট করে। সঠিক উত্তর হলো গঠনবাদ বা কনস্ট্রাকটিভিজম। কারণ গঠনবাদ অনুযায়ী শিশুরা নিজের অভিজ্ঞতা ও চিন্তা ভাবনার মাধ্যমে জ্ঞান গঠন করে। বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়গুলি শিক্ষার্থীদেরকে পরীক্ষা নিরীক্ষা এবং সমস্যা সমাধানের মাধ্যমে নিজেদের জ্ঞান তৈরি করতে উৎসাহিত করে, যা গঠনবাদের মূল নীতি। পরবর্তী প্রশ্ন, পাঠ্যক্রম সংরক্ষণের নীতি বা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ কারিকুলাম এর সব থেকে বড় দুর্বলতা কোনটা? এই যে পাঠ্যক্রমের নীতিটা আছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ কারিকুলাম, এর সব থেকে বড় দুর্বলতা কি? এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসবে, এই টাইপের। এক্স্যাক্টলি এটা না আসলে এই ধরনের তোমরা বুঝে যাবে, এই কোশ্চেনগুলো করলে তোমরা আরও অনেক কোশ্চেন সলভ করতে পারবে। এটি নতুন জ্ঞান ও ধারণাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করে, এটি শিক্ষার্থীদের সামাজিক চাহিদার প্রতি উদাসীন থাকে, এটি শিক্ষার্থীর ব্যক্তিগত আগ্রহকে গুরুত্ব দেয় না, ওপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হলো এটি নতুন জ্ঞান ও ধারণাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করে। কারণ সংরক্ষণের নীতিতে সমাজের সাংস্কৃতিক ঐতিহ্য, জ্ঞান ও মূল্যবোধকে অপরিবর্তিত রেখে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উপর জোর দেওয়া হয়। এর ফলে নতুন ও আধুনিক জ্ঞানকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা কঠিন হয়ে পড়ে। তাই এই নীতি এটি একটি বড় দুর্বলতা। সংরক্ষণের নীতি সবসময় বলে আগের বিষয়গুলো পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চালনের কথা, তারা নতুন বিষয় নিয়ে গুরুত্ব দেয় না, নতুন বিষয় নিয়ে চিন্তিত না। তাই এটাই তাদের সব থেকে বড় দুর্বলতা। পরের কোন ক্লাসে বা কোন টপিকের ওপর তোমরা কোশ্চেন অ্যান্সার ক্লাস পেতে চাও কমেন্ট করে জানাও, আমি সেই ক্লাসের উপরই নিয়ে আসব। আর কোশ্চেন অ্যান্সার এই প্র্যাকটিস করে তোমাদের কেমন লাগছে, কোশ্চেনের মান ঠিক আছে কিনা, তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও। আমার মনে হয় এই ধরনের কোশ্চেনগুলোই আসবে। বেশিরভাগ বইতে যে ধরনের প্রশ্ন দেখা যায় সেই প্রশ্নগুলো আমি রাখিনি, তার কারণ ওগুলো অলরেডি তোমরা বইতে করছো। পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসবে সেই ধরনের প্রশ্নগুলোকেই রাখার চেষ্টা করেছি। আশা করি এগুলো করলে তোমরা উপকৃত হবে এবং পরীক্ষায় ভালো স্কোর করতে পারবে।